সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি যদি শুরুতে একটু জানাই কি থাকছে বিনিয়োগ সম্মেলনে। আপনারা জানেন ইতিমধ্যে বিশাল পরিসরে বিনিয়োগ সম্মেলন শুরু হয়ে গেছে, সেটি আমার আজকের মূল আলোচ্য বিষয়। এছাড়াও আন্তর্জাতিক কিছু বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। স্টুডিওতে আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান যে গণহত্যা, যে বর্বরতা, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজ বাংলাদেশে গোটা বাংলাদেশেই মোটামুটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেটি আপনারা দেখেছেন। সারাদিন সেই বিক্ষোভ চলমান রয়েছে। বাংলাদেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্রের যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ, সেটির জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেটি নিয়ে আমরা কথা বলবো। আর সবথেকে মূল যে বিষয়টি আজকের আমার কথা বলা যে প্রতিপাদ্য, আজকের টকশো প্রতিপাদ্য বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রা যেটি শুরু হয়ে গেছে, কি থাকছে বিনিয়োগ সম্মেলনে সেটি আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশ কতটা প্রস্তুত, কতটা ক্ষেত্র তৈরি করা হয়েছে এখন পর্যন্ত বিনিয়োগ গ্রহণ করার জন্য, এবং যারা আসছেন এই সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ থেকে তারা এসেছেন, তারা কেন বাংলাদেশে ইনভেস্ট করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে গোলাম কাদের রবুর একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি একবার দেখে আসতে চাই। এ যেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের এক মিলন মেলা। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টিরও বেশি দেশের 500রও বেশি উদ্যোক্তা ব্যবসায়ী যোগ দিয়েছেন এই সম্মেলনে। স্যামসাং, টয়োটা, টেলিনর, মেটা, জিওডানো, এক্সিলারেট এনার্জি সহ বিশ্বের নামকরা বহুজাতিক কোম্পানির প্রধান এবং শীর্ষ কর্মকর্তারাও এসেছেন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ পর্যবেক্ষণে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিনের এই বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সেশন ছিল স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের নিয়ে। সরকারের পক্ষ থেকে তুলে ধরা হলো অর্থায়ন সহ নানা সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতার বিষয়টি। ছিল আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ঘোষণাও। I'm giving you a very trivial example, but that is how the baseline currently is. That is how low and deep we need to go into to ensure that we create an ecosystem that is much easier for businesses to operate. So BIDA's role generally, I see this year, is primarily to reform and fix the investment climate. বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন নতুনদের জন্য একটি তহবিল গঠনের, বললেন শিগগিরই প্রজ্ঞাপন জারি করার কথাও। To liberalize the investment regime, to build confidence for our residents as well as for foreigners that Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from that. বিদেশি বিনিয়োগকারীরা যাতে তাদের মুনাফা নিজ দেশে নির্বিঘ্নে নিতে পারে সেজন্য আইন কানুন আরো সহজ করার কথাও জানান গভর্নর। Growing in your sales and other objectives. Money will come down the line. সকালে বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন ঘুরে দেখেন। মঙ্গলবার তাদের নারায়ণগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করার কথা রয়েছে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখছিলেন। মোটামুটি সব কিছুই আজকের বিনিয়োগ সামিটকে নিয়ে সবকিছু সেখানে কভার করার চেষ্টা করা হয়েছে। আমরা মূলত একটা সামাপ দেখানোর চেষ্টা করেছি কি থাকছে বিনিয়োগ সম্মেলনে, এটি আজকে আমার প্রতিপাদ্য বিষয়। তবে যেহেতু প্রথম শিরোনামটি ধরে একবার একটু কথা বলতেই হয়, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ, জাতিসংঘ ও ওআইসির উপর চাপ সৃষ্টির আহ্বান, এটি নিয়ে একটু কথা বলি। জনাব অপূর্ব জাহাঙ্গীর, বাংলাদেশ তো সবসময় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ছিল অবশ্যই, এবং এবারও সরকারের পক্ষ থেকেও সেটির প্রতি আসলে ধিক্কার জানানো হয়েছে। প্রতিবাদের একটা ভাষা সেখানে আছে। বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল, তাদের অবস্থানটা দেখেছি। এ বিষয়ে আপনি আপনার মন্তব্য যুক্ত করতে পারেন। আমি তো মনে করি বাংলাদেশের মানুষ ইতিহাসের সঠিক জায়গাতেই আছে। মানে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা তো প্রথমত মানে কোনোভাবে মেনে নেওয়া যায় নাটাও একটা আমার কাছে একটু ছোট মনে হয়। মানে এটা বর্বরতা ছাড়া কিছুই না। এবং আমরা মনে করি অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং যথেষ্ট কঠোর স্টেটমেন্টটা, এবং আমরা একদমই এটার সাথে একমত। এবং
এই বর্বরতা পৃথিবী কিভাবে সহ্য করছে সেটাও একটা বড় কোয়েশ্চেন, এবং সেটাও বাংলাদেশের মানুষ আজকে যে কর্মসূচিটা দেখালো সেটা আমি মনে করি যে মানে এটাই আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে আশা করি যে আমরা মানে এখানে এটা মানে এটা খুবই কোর একটা হিউম্যান ভ্যালুর কথা আর কি। এখানে কোনো আমি যদি রিলিজিয়ন পলিটিক্স সব কিছু বাদ দিই, এখানে জাস্ট হিউম্যান টু হিউম্যান, এটা আমার মনে হয় যে মানবতার প্রশ্ন এখানে। সো এটা নিয়ে মানে এটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার মনে হয় যে জাতিসংঘের থেকে এখানে একটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং পুরো পৃথিবী দেখছে তো কি হচ্ছে। আপনি কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছুই করলেই কিন্তু সবার আগে আমরা এই নিউজ এবং বর্বরতার খবরগুলো আমরা পাই, এবং মানে দেখার মতো অবস্থা থাকে না যে যে ভিজুয়ালগুলো আমরা পেয়ে থাকি। সো এইটা আমরা মনে করি যে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে শুধু আছে যে তা না, এবং অ্যাডভোকেসি করে যাবে যে যাতে আপনার এই বর্বরতা বন্ধ হয় এবং আমরা ইতিহাসের সঠিক স্থানে বিরাজ করি। চমৎকার একটি কাজ নিঃসন্দেহে। সকল শ্রেণী পেশার মানুষ সেখানে ছিল, রাজনীতিবিদরা ছিলেন, সাধারণ মানুষের উপস্থিতি সব থেকে বেশি ছিল। তার মধ্যেও ছোটোখাটো একটা দুর্ঘটনাও আমরা দেখেছি। এটাকে দুর্ঘটনা বলবো না, কিংবা সিলেটের ঘটনা আমরা দেখেছি যে লুটপাটের মতো ঘটনা ঘটেছে কয়েকটি প্রতিষ্ঠানে। যা হয়েছে কিছু এটা অবশ্যই দুঃখজনক, এবং এইভাবে স্পেশালি মানে এরকম একটা গ্রেট কজের পিছনে যখন দাঁড়ায় তখন এই জিনিসটা হয়তো আশা করা যায় না। কিন্তু দেন অ্যাগেন দিস ইজ আই গেস মানে এরকম যখন মানে এটা হয়তো অতি উৎসাহ আমি বলবো না, এটার আপনি তো সব ক্রাউড কন্ট্রোল করতে পারবেন না, এবং যখন যা হয়েছে তার সেটার এগেনস্টে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কজটা আমরা দেখছি, যেটা ঘটনা ঘটেছে সেটা কিছুটা কিছু বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো, কিন্তু সেটাও অত্যন্ত দুঃখজনক, এবং সেটার পিছনে অবশ্যই আমি মনে করি যে আইন তার জায়গা মতো এবং পুলিশ আছে, তারা তাদের জায়গা মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ সরকার সেটা নিয়ে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, আমরা আসলে সেই প্রত্যাশা করি। কারণ এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা একেবারে মানে আপনি যখন একটা মানে নেক বিষয়ের পিছনে দাঁড়াবেন তখন এই ধরনের ঘটনাগুলো হয় কি তখন জিনিসটাকে ডাইভার্ট করে দেয় আর কি। আমরা কোনোভাবে, এবং এটা শুধু সরকারের পক্ষ থেকে না, আমি মনে করি যে জাতি হিসাবেও আমরা এটা দেখতে চাই না যখন এরকম একটা কজের পিছনে আমরা দাঁড়াচ্ছি আর কি। এটাও দুঃখজনক। তাহলে আবার বিনিয়োগ সম্মেলনের বিষয়টিতে নিয়ে আসি। বলছিলাম যে এটি বাংলাদেশের জন্য অনেক 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 বড় একটা বিষয়, কেননা আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা চলছে সেখানে নিশ্চিতভাবে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে, এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশকে হয়তো এমন অবস্থানে দেখতে পাবো যেটি আমরা আমাদের স্বপ্নকেও ছাড়িয়ে যাবে। কেমন শুরু হলো সামিটটা? অসাধারণ। মানে আমি আজকে গিয়েছিলাম এবং আমাদের প্রেস উইংয়ের সবাই বলল যে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, এবং অ্যাকচুয়ালি তাই। কিন্তু মানে লাস্ট এক সপ্তাহ ধরে আমি পার্সোনালি আই এম গেটিং আ লট অফ কলস যে আমি রেজিস্ট্রেশন করতে চাই, আমি থাকতে চাই, কিন্তু জায়গা অ্যাকোমোডেট করা যাচ্ছে না, মানে এই অবস্থা। এবং মানে এমন একটা অবস্থা হয়েছে যে ইভেন আমাকে বিডার যারা কাজ করেন তারা বললো যে আমরা মানে ইভেন এত যে বিদেশি ডেলিগেশনকেও আমরা এখন মানে জায়গা দিতে পারছি না। মানে এটা মানে পুরো বিশ্ব তো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। মানে 5ই আগস্টের পর যে ঘটনা ঘটলো, এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অর্থনীতিটা ট্যাকেল দিয়েছে, এবং টু বি ফ্র্যাঙ্ক উই আর টকিং অ্যাবাউট প্রফেসর ইউনুস অ্যাজ দ্য হেড অফ স্টেট। সো উনি যেই পরিমাণ ক্রাউড এবং যেই পরিমাণ এনথুজিয়াজম গ্যাদার করতে পারেন তার দেশের জন্য, এটা তো আমরা দেখে আসছি। সো এইটা আমি বলবো আমি আজকে দেখে খুবই এক্সাইটেড, যে সবাই প্রচণ্ড এক্সাইটেড, যে যারা বিদেশ থেকে আসছে তারাও দেখছে যে, এবং আমরা যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করেন, আমরা লাস্ট যে কয়দিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা যেভাবে এক্সপোর্ট রিকভারি হয়েছে, রেমিটেন্স যেভাবে সার্চ করেছে, ইনফ্লেশন যেভাবে ইজ করা হয়েছে, তারপর হচ্ছে এবং গভর্নমেন্ট যেভাবে ব্যাংকিং খাতকে গভর্নমেন্ট যেভাবে ট্যাকেল দিয়েছে, আমি বলবো এগুলো তো সবই প্রচণ্ড বাইরের ইনভেস্টরদেরকে শুধু উৎসাহিতও করছে না, বরং দে আর উইলিং টু ওয়ার্ক উইথ আস। এটারই কিন্তু আমরা আজকে পরিণাম দেখলাম। আমি ইভেন আপনাকে বলবো, আপনি যদি আজকে ইন্টারকন্টিনেন্টালের বাইরে যান তাহলে বুঝতে পারবেন যে আবহাওয়াটা কি, উৎসাহের জায়গাটা আসলে কতটুকু ছিল। যদি একটা ভয়ের জায়গা সবার মধ্যে কাজ করছিল যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখেছি নিরাপত্তার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেটি আসলে কতটা ফলপ্রসূ হবে, কিন্তু সেই ভয়টাকে আসলে অনেকটাই তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমার মনে হয় যে লাস্ট
7-8 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এটা তো আমরা দেখছি। ইভেন রমজানের সময় যেভাবে আপনার প্রাইস হাইক হ্যান্ডেল করা হলো এবং দ্রব্যমূল্যের মান যেখানে কমে গেল, এবং এই গভর্নমেন্ট তো অতি বিজনেস ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট। এবং মানে আমরা তো এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, বাংলাদেশ ইজ ওপেন ফর ইনভেস্টমেন্ট, এবং বাংলাদেশ ইজ রেডি টু আপনার নেক্সট পরবর্তী যে ধাপ বাংলাদেশের জন্য সেটা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা রেডি। সেই বার্তাটাই কিন্তু আমরা যেতেছি। মানে যেমন এই সামিটের সবচেয়ে বড় যে কাজটা, অনেকে মনে করতে পারে যে ইনভেস্টমেন্ট সামিট হলো এখনই বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিটের আমার কাছে মনে হয় প্রথম যেই সেটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে বাংলাদেশের একটা গ্লোবাল ন্যারেটিভ আছে, বাংলাদেশকে পুরো পৃথিবী একভাবে দেখে। এই সামিটটা দিয়ে আমার মনে হয় যে সরকার বলতে চায় যে তোমরা যেই গল্পটা জানো এই গল্পটার কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আমরা সামনের গল্পটা কি হতে পারে আসো আমরা আলোচনায় বসি। সেই আহ্বানটা, এটা একটা ইনভেস্টমেন্ট সামিটটা কিন্তু যেটা ক্রিয়েট করবে খুব সাকসেসফুল ভাবে, সেটা হচ্ছে একটা পাইপলাইন তৈরি করবে। ইনভেস্টমেন্ট তো রাতারাতি হয় না। আপনার সাথে আমার আজকে দেখা হলো, পরের দিন আমি আপনার উপর ইনভেস্ট করলাম, সেটা সেভাবে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। কিন্তু যেটা করবে যে ওই ডিসকাশনটায় যাওয়া, যে কি কি করতে পারা যায়, কি কি করলে আমরা বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট আসবে, কি কি ইভেন কি কি জায়গায় ক্রিটিসিজম আছে আমাদের বিজনেস খাতে যেটা অ্যাড্রেস করতে হবে। সো এই জন্য এই সামিটটা, যে ওয়ার্ল্ডকে পুরো ইনভাইট করা যে আসো ডিসকাশনে বসি, এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, এখন আমরা কি করতে পারি, আসো আমরা চাচ্ছি যে আমরা কোলাবোরেশনে যাই। আজকে তো মানে অনেকগুলো কার্যক্রমই তো আসলে এখানে আছে, অনেক ধরনের সেমিনার আছে, তার মধ্যে একটা হচ্ছে কেপিজেড এর 6টি কারখানার কার্যক্রম আজকে পরিদর্শন করেছে একটি প্রতিনিধির দল। আমাদের যে কেপিজেড এর যে অঞ্চলটিকে আসলে পরিদর্শন করলো, সেটি তাদেরকে কি বার্তা দিল, তাদের সাথে কথা বলে আসলে বাংলাদেশ কি বার্তা পেল? আমার কাছে মনে হয় যে এই যে কেপিজেড বলেন বা এরকম ধরনের যা যা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল জোনস আছে, এগুলো যে ধারণাটা দেয় যে আমাদের অপারেশনাল ক্যাপাবিলিটিটা কিরকম। এবং এখন এগেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আপনি ইভেন বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান যিনি আশিক চৌধুরী, আপনি দেখবেন যে প্রচণ্ড অ্যাক্টিভ টুয়ার্ডস বিজনেস। এবং কোরিয়ান ইপিজেড কিন্তু যথেষ্ট পরিমাণ, আপনি আজকে সারাদিন যদি সোশ্যাল মিডিয়া দেখেন এবং নিউজ দেখেন, প্রত্যেকেই কিন্তু প্রচণ্ড উচ্ছ্বাসিত যে অপারেশনাল জোনগুলো কিভাবে অপারেট করে এটা দেখানো কিন্তু অত্যন্ত জরুরি। সো ওইখান থেকে আমি বলবো যে ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল ইভেন্ট। সকালের একটা ফ্লাইটে একটা ডেলিগেশন ওখানে চলে গেছে, আমাদের সাথে সাংবাদিক একটা টিমও গেছে। সো এই ধরনের জিনিসগুলো হয় কি যে খোলামেলা আলোচনা করাটা ইজিয়ার হয়ে যায়। আমরা তো ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। সো আমরা দেখাতে চাই যে এই হচ্ছে আমাদের অবস্থা, এটাকে আমরা ইভেন বেটার করব কিভাবে, এটার খুদ কি কি আছে, আমি যেটা বললাম যে এই ডিসকাশনটা ওপেন করা। এই পুরো সামিটের কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছে যে যাতে ওয়ার্ল্ডের সাথে এই ডিসকাশনটাই চলে যায়। আমরা রিজেক্ট থাকতে চাচ্ছি না। মানে লাস্ট 15 বছর বা তারও আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু বিভিন্ন বিজনেসে বিভিন্ন ধরনের রিজিডিটি দেখিয়েছে। কোনো কোম্পানিকে ফেভার করেছে, ইভেন কোনো ব্যক্তিকে ফেভার করেছে। আমরা এখানে বিজনেসটাকে ফেভার করতে। এটা এই ওপেন স্পেসটা আসলে কিরকম হবে? আপনি বলছেন যে কিছু কিছু কোম্পানিকে ফেভার করা, রিজিডিটি দেখানো, এই ওপেন স্পেসটা আসলে কিভাবে কাজ করবে? আমার কাছে মনে হয় বিজনেস ইজ বিজনেস, যে আপনাকে সবচেয়ে ভালো ডিল দিবে সে তার সাথেই আপনি বিজনেস করবেন, তাই না? এভাবে ভাইস ভার্সা। সো এই জিনিসটা ডিসকাশনটা হওয়া অত্যন্ত জরুরি, যে বাংলাদেশ কি কি অফার করতে পারে, তো বাইরের মানুষজন বাংলাদেশকে কি কি অফার করতে পারে, রাদার দেন আমি এক্স বা ওয়াই ছাড়া বিজনেস করব না, ওই রিজিডিটিটা আমরা রাখতে চাচ্ছি, ওইটা থাকছে না। সো যে বিজনেস করতে আসে, মানে দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট ডিল, তাই না? সো এটা তো বিজনেস ডিল একটা। সো ওভাবেই ব্যাপারটা আমরা দেখছি। আপনি আমাদের এখানে হচ্ছে সরকারের প্রতিনিধি, আপনার কাছে জানি যে বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশটা অফার করার মতো কেমন পরিবেশ আসলে বিরাজ করছে? আমার কাছে মনে হয় অফার করার মতো যথেষ্ট ভালো পরিবেশ আছে। এবং স্পেশালি দেখেন, আমি আই কান্ট স্ট্রেচ দিস এনাফ, সেটা হচ্ছে আমাদের সরকার প্রধান যিনি এখন, হি ইজ এ গ্লোবাল পার্সোনা, তাই না? এবং মানে তার পার্সোনালিটির কারণেই কিন্তু প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশের প্রতি। এবং তিনি এখন হেড অফ স্টেট হিসেবে কাজ করছেন, এবং তিনি তো যথেষ্ট বিজনেস ফ্রেন্ডলি একজন মানুষ। সো ওনাকে ঘিরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো আমার মনে হয় যে এটা আমরা বাইরের মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি। মানে আমি যেটা বললাম যে ইন্টারকন্টিনেন্টাল পা দেওয়ার জায়গা নেই এখন, এই পরিমাণ মানুষ এই সামিটে অংশগ্রহণ করানোটা নিশ্চিতভাবেই অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমরা তো অনেক কথাই শুনছিলাম, যেমন হচ্ছে ইলন মাস্কের কথা আমরা শুনছিলাম যে তারও হয়তো বা আসার একটা কথা হচ্ছিল, সেটি নিয়ে কি? ইলন মাস্কের আমার মনে হয় সরকার থেকে কখনো বলা হয়নি ইলন মাস্ক এই সামিটেই আসবে। আচ্ছা,
সো এইটা দেখা আমি বলবো হয়তো গুজবের মতো কাজ করেছে। ইলন মাস্ক আসবে কি আসবে না সেটা নিয়ে একটা কথা চলছে, কিন্তু এটা যে ইনভেস্টমেন্ট সামিটের জন্যই হবে এটা কখনো কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি। এবং আমরা আগেও দেখেছি এরকম কিছু লাস্ট 15 বছরে কিছু ভাওতাবাজি এসেছে, টাকা দিয়ে গেস্ট নিয়ে আসা হয়েছে, বিভিন্ন রকম করা হয়েছে, লন্ডন আমেরিকায় গিয়ে বহুত ছ্যাঁচড়ামিও করা হয়েছে। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, এখানে কিন্তু মানে একটা বড় পোর্শন, একটা তো হচ্ছে আমরা বিভিন্ন বড় কোম্পানিদের ইনভাইট করা হয়েছে, দ্যাটস ওয়ান থিং, আর এটা হচ্ছে একটা বড় পোর্শন কিন্তু উইলিংলি এসেছে। মানে রেজিস্ট্রেশনের বারবার সার্ভার ডাউন হচ্ছে বিকজ অফ দ্য ভলিউম। সো এটা তো পজিটিভলি দেখা ছাড়া আর কোনো উপায় নেই, মানে এখানে তো কোনো জোচ্চুরি নেই, এটা যা হচ্ছে অর্গানিকলি হচ্ছে। এবং আপনি আজকে প্রেস খুললেই টিভি খুললেই দেখতে পারবেন, এই আপনিও কিছুক্ষণ আগে যে বাইটটা দেখালেন সেখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাংলাদেশ ব্যাংক প্রথমবার স্টার্টআপের জন্য ফান্ড অ্যালোকেট করছে, মানে এটা তো ঐতিহাসিক ব্যাপার স্টার্টআপের জন্য। আসলে বাংলাদেশে তো স্টার্টআপটার মানে একেবারে প্রতিবেশী দেশগুলোর কথা বলি বা গোটা বিশ্বের কথা যদি বলি, তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা প্রকৃত অর্থে আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। স্টার্টআপের ক্ষেত্রে ছোট ছোটভাবে নানা ধরনের স্টার্টআপ তৈরি হচ্ছে। এই যে বিনিয়োগের কথা বা এই যে একটা সুযোগ তৈরি হলো একটা বিশাল অ্যামাউন্টের, সেটি আসলে কতটা ফ্লারিশ করবে এই। আমি আপনার সাথে একটু ডিফার করব। আমি মনে করি বাংলাদেশের স্টার্টআপ খাত যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ আছে, কারণ স্পেশালি আমার বয়সী এবং আমার চেয়ে ছোট বা আমার চেয়ে একটু বড় যারা, তারা কিন্তু কেউ এখন চাকরি করতে চায় না। এবং আমাদের প্রধান উপদেষ্টাও বলে যে নিজ উদ্যোগে নিজের কিছু করা, কিন্তু বড় পরিসরে করার সুযোগ কি এখনো আছে? আপনি তো ছোট থেকেই শুরু করবেন। উবার কি ছিল, মেটা কি ছিল, মেটা তো আগে ফেসবুক ছিল, ওটা কিভাবে হয়েছে, ইভেন আমাদের পাঠাও কি ছিল, আমরা তো ছোট ছোট থেকেই শুরু করি। এই ছোট ছোট স্টার্ট এতদিন যেটা ছিল যে গভর্নমেন্টের এন্ড থেকে কোনো ভালো কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না এটাকে অ্যাড্রেস করার। আমরা স্টার্টআপ কিন্তু বাংলাদেশে প্রচুর, ইভেন ফেসবুকে যে আপনার কাপড় বিক্রি করছে সেটাকেও আপনি স্টার্টআপ, সেটা যে পরবর্তীতে গ্যাপে পরিণত হবে না সেটা কিন্তু কোনো কম্পিটিশনের জায়গা থেকে বলছিলাম যে যদি আমি ওয়ার্ল্ডের সাথে কম্পিট করি বা প্রতিবেশী দেশের সাথে কম্পিট করি, সেক্ষেত্রে মানে এই যে 800 থেকে 900 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট, সেটি আসলে কতটা হেল্প করবে? এই আমি মনে করি যথেষ্ট হেল্প করবে। প্রথমত এটা একটা স্টার্ট, রাইট? এবং এটাই যেটা হবে, এবং আজকে পুরাপুরি কিন্তু স্টার্টআপ নিয়ে কনভারসেশনটা হলো, এবং এটাই যেটা হলো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু এটাকে অ্যাড্রেস করলো যে এই খাতে সুযোগ সুবিধা দেওয়া হবে। মানে বাংলাদেশ ব্যাংক কবে লাস্ট এরকম একটা সুযোগ দিয়েছে? এটাও তো ঐতিহাসিক একটা ব্যাপার। সো আমার কথা হচ্ছে যে এই ছোট থেকেই তো শুরুটা হবে, এবং আমরাও বা এই সরকারও উদ্যোক্তাদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিতে চায়। দিস ইজ এ প্রো বিজনেস গভর্নমেন্ট। সরকারের অবস্থানটা কি এই বিনিয়োগের পরবর্তীতে? আসলে বাংলাদেশ ব্যাংকও বলেছে যে যত দ্রুত সম্ভব এই যে স্টার্টআপের ফান্ডের কথা, সেই ফান্ড ছাড়ের কথা তিনি বলেছেন। আর একটু স্পষ্ট করে যদি আপনার কাছ থেকে। এই যে যত তাড়াতাড়ি সম্ভব আজকে ডিক্লারেশন হলো, আনঅফিশিয়ালি বা অফিশিয়ালি বলেন, এটা এখন পেপার ওয়ার্ক করতে যতদিন লাগে, এটা না আমি কোনো অবশ্যই এটা কোনো মানে বাধা বিপত্তি আমি দেখছি না আর কি আমার এন্ড থেকে। সেটি নিশ্চিতভাবে আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আসবে। পরিবেশের কথা আমরা বলছিলাম, পরিবেশ তো নিশ্চিতভাবেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আপনি বলছিলেন যে অনেক বড় বড় পর্যায় থেকে এখানে বিনিয়োগকারীরা এসেছেন, অনেক বড় বড় দেশ থেকে এসেছেন, বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের পরিবেশটা তাদেরকে আকৃষ্ট করতে হবে এবং তারা তারপর সেখানে বিনিয়োগ করবে। নানা ধরনের বাধা বিপত্তিও তো আছে আমাদের নিশ্চিতভাবে, সেইগুলো কি অ্যাড্রেস করবেন? বাধা বিপত্তি তো নিউ ইয়র্কেও আছে, বাধা বিপত্তি তো নিউ দিল্লিতেও আছে। সো আমি এটাকে মানে আলাদাভাবে বাধা বিপত্তি বলতে আমি এখানে এটা দেখছি না। আমি মনে করি অন্যান্য দেশের যে বাধা বিপত্তিগুলো থাকে আমাদের দেশেও সেই বাধা বিপত্তি আছে, এবং দ্যাটস ফাইন। একটা দেশে এটা থাকে, সেম বাধা বিপত্তি আছে নাকি? কারণ আমরা তো এখনো উন্নত দেশ হইনি বা আমরা উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি। সেক্ষেত্রে আসলে আমাদের থাকে তো নানা ধরনের, যেহেতু আমরা কেবলমাত্র বড় পরিসরের স্বপ্ন দেখছি, বড় পরিসরের স্টার্টআপ শুরুর চিন্তা করছি, বড় বিনিয়োগ নেবার চিন্তা করছি, যে হিন্টারেস্ট যে জায়গাগুলো আছে বড় পরিসর। প্রথমত আমি একটু বলি, বড় পরিসরের স্টার্টআপ মানেই কিন্তু বড় পরিসর না, আসলে স্টার্টআপটা থেকে একটা বড় পরিসর বিজনেসে চলে আসে। সো আমার স্টার্টআপকে অ্যাড্রেস করতে কোনো সমস্যা নেই, এবং অলরেডি কিন্তু প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে অপারেট করছে। আপনি ইউনিলিভার বলেন, এবং এছাড়া আরও বহু রকমের কোম্পানি কিন্তু বাংলাদেশে অপারেট করছে এবং করে যাচ্ছে বহু বছর ধরে। এবং বাংলাদেশ তো আজকে শুধু একটা 5ই আগস্ট প্রথম হয়েছে তা তো না, তাই না? আমার তো বাংলাদেশ তো স্বাধীনতার পর থেকে বহুত আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে। আমার কথা হচ্ছে এই পুরো ইতিহাস যদি দেখেন, এর মধ্যে এখন আমার কাছে মনে হয় যে যেই সময়টা আমরা পার করছি এবং বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার যে পরিকল্পনা, স্বপ্নটা এই দেশের মানুষের মধ্যে আছে, সেইটা এই ইনভেস্টমেন্টটাকে আপনার প্রচুর পরিমাণ গ্যাদার করবে। এবং এটা কোন সেন্সে আমি বলি যে বাংলাদেশের মানুষ তো, আপনি যদি একদম সব নাম্বারস বাদ দিই, আমরা ডাটা বাদ দিই,
বাংলাদেশের মানুষ তখন স্বপ্ন দেখতে শিখেছে। বাংলাদেশের মানুষ একটা নতুন চান্স পেয়েছে, যে আমরা ঐতিহাসিকভাবে একটা চান্স পেয়েছি যে আচ্ছা এই দেশটাকে নতুনভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া। সো ওই স্বপ্নটা তো প্রচণ্ড অ্যাট্রাকটিভ একটা স্বপ্ন। আপনিও তো দেখছেন সেই স্বপ্ন, আমিও তো দেখছি সেই স্বপ্ন। আমরা তো লাস্ট 15 বছর একভাবে ছিলাম, এখন তো আমরা অন্যভাবে আছি। সো আমার কথা হচ্ছে এই স্বপ্নটাও কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ, এবং এই স্বপ্নটা কিন্তু সবার মধ্যে দেখা যাচ্ছে। আপনি আমার সাথে বিভিন্ন বিষয়ে একমত দ্বিমত আমরা হতেই পারি, কিন্তু স্বপ্নটা কিন্তু জায়গা মতোই আছে যে এটা একটা চান্স। এই স্বপ্নটা তো প্রচন্ড অ্যাট্রাক্ট করে মানুষকে, সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করছে। 2014 সালে প্রায় 100টি ইকোনমিক জোনের কথা আসলে বলা হয়েছিল, তখন কিন্তু সেভাবে আসলে সেই জোনগুলো কার্যক্রম শুরুও হয়নি বা সেভাবে কার্যকর হয়নি। ইকোনমিক জোনের ব্যাপারে আসলে কি পরিকল্পনা সরকার? না, একটা হচ্ছে যে এটা তো যেটা একটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুস। লাস্ট 15 বছরে কি কি ইকোনমিক জোনের স্বপ্ন দেখানো হয়েছিল, কি কি হয়েছিল, সেটা আমি অন্য আলাপ, এটা অন্য জায়গায় রেখে দিলাম। এগেন আমি যেটা মোটা দাগে বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ এখন পুরো দেশের ইনভেস্টমেন্ট, ব্যবসা যেটাই বলেন, অ্যাকোমোডেট করার জন্য রেডি। আচ্ছা, এবং এটার জন্য যাবতীয়, দেশকে হ্যাম্পার না করে যাবতীয় যা করা দরকার এটা বাংলাদেশ এখন করবে। যেমনটি বিডার আশিক চৌধুরী তিনি বলছিলেন একেবারে শুধুমাত্র যে আমরা ইকোনমিক জোন অর্থনৈতিক কারণে শুধু তৈরি করব তা না, আমরা পরিবেশটাকে বিশেষ গুরুত্ব দিয়ে ইকো ফ্রেন্ডলি যেভাবে করা যায়, দরকার হলে কিছু প্রজেক্ট বাদ দেবার কথাও তিনি বলেছেন। রাইট। সো এখন মানে এই পুরো জিনিসটা ডিপেন্ড আমি বলছি পুরো জিনিসটা শেপ হচ্ছে বাংলাদেশের ফিউচার কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করতে করে। সো বাংলাদেশ এখন আমরা অলরেডি মানে এখন বায়ু দূষণ তো একটা বিশাল বড় আমাদের দেশে। সো এইটাকে অ্যাড্রেস করে, এবং এছাড়া আরও বিভিন্ন রকমের খাত রয়েছে যেটাকে অ্যাড্রেস করে আমার মনে হয় যে এই সামিটটা আসলে করা হচ্ছে এই আলোচনার জন্য, যে কিভাবে এই আলোচনাটা তো শুরু করতে হবে। যে আমি বললাম যে এটা তো এই সামিটটার কিন্তু ফল এটা না যে আপনি ভাবলেন যে ইনভেস্টমেন্ট সামিট হলো কালকে ইনভেস্টমেন্ট আসবে, এটা কিন্তু সেটা না। প্রচুর এমওইউ সাইন হবে, প্রচুর, এটা হচ্ছে কনভারসেশনটা স্টার্ট করা, অ্যাটলিস্ট একটা পাইপলাইন তৈরি করে দাও। সুযোগের চেয়ে বড় কথা যে আমরা রেডি, এই বার্তাটা জানা। বাংলাদেশের গ্লোবাল ন্যারেটিভে এই বার্তাটা পৌঁছানো অত্যন্ত দরকার বলে আমি মনে করি। যে একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশ এখন নতুন করে তাদের স্বপ্নের বীজ বপন করছে, আসো তোমরা কে আমাদের স্বপ্নে জড়াতে চাও। জনাব অপূর্ব জাহাঙ্গীর, শিল্প কারখানায় অস্থিরতা আমরা এই রমজানেও দেখেছি, ঈদের আগেও দেখেছি। বিনিয়োগ যখন আমরা প্রত্যাশা করব, ভালো বিনিয়োগ যখন প্রত্যাশা করব, তখন তো আসলে এই অস্থিরতাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। আপনি কি বলতে চাইবেন যে কত দ্রুত এটি কাটিয়ে ওঠা সম্ভব? প্রথমত রমজানে যে ক্রাইসিসটা দেখা গেছে এটা কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে, এবং আমরাও তো বলতে যাচ্ছি যে মালিক বিদেশে ঘুরে বেড়াবে অথচ শ্রমিকদের বেতন দিবে না, সেটা তো সরকার কি দেশবাসী সহ্য করবে না। তো আমার কথা হচ্ছে যে এখানে যেটা দরকার যে প্রপার লায়াবিলিটি, মানে আপনার প্রপার মনিটরিংয়ের একটা জায়গা আছে যে কোন কোম্পানি কোন ফ্যাক্টরি কিভাবে ফাংশন করছে এবং তাদের লেবার লসগুলো কী কী, তাদের ইন্টারনাল লসগুলো কী কী, এবং সেইটার সাথে সরকারের একটা সামঞ্জস্যতা বজায় রাখা। সরকার মেকশিওর, মানে আপনি এখন শ্রমিক বেতন পায়নি, এখন সরকারের পক্ষে দাবি জানাতেই পারে, যেটা হয়েছে, কিন্তু এখানে তো মালিক অ্যাকাউন্টেবল করতে হবে সবার আগে, কারণ মালিক কেন বেতন দিতে পারছে না সেটা আগে অ্যাড্রেস করার বিষয়। এবং সেই দিকে এখন সরকার যথেষ্ট পরিমাণ মনোযোগ দিয়েছে বলে আমি মনে করি। এই রমজানের সময়ও দেখা গিয়েছে যে আমাদের উপদেষ্টা সাখাওয়াত সাহেব কিন্তু যথেষ্ট পরিমাণ কঠোরভাবে এই সিচুয়েশন অ্যাড্রেস করেছে। সো এবং কিন্তু এই যে টার্ময়েলটা, এটা কিন্তু পুরো পৃথিবী জুড়েই এই টার্ময়েলটা থাকে। যখন ব্যবসা করে, কোন সব ব্যবসা তো পারফেক্ট হয় না, এবং ব্যবসায়ীরাও দেখা যায় যে বিভিন্নভাবে তাদের শ্রমিকদের ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এবং তাদেরও একটা মানে অতি মুনাফা অর্জনের প্রতি যে লোভটা থাকে সেটা সবসময় থেকে যায়। সো এই জায়গায় আমার মনে হয় এটা একটা পলিসি ইস্যু। প্রথমত এই পলিসি ইস্যু অ্যাড্রেস যথেষ্ট পরিমাণ কঠোরভাবে অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং করছে বলে আমি মনে করি। সেটি সুফল কি আমরা আগামী ঈদুল আজহা বা কোরবানির ঈদ যেটাকে আমরা বলি, সেই তার আগে কি আমরা সেই সুফল? আমি মনে করি যে সেটা যথেষ্ট পরিমাণ সম্ভব। এবং এগেন আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো এমন না যে আপনি চাপ দিয়ে শুধু মালিকের একবার বললেন বেতন দিয়ে দিতে, সেটা দিয়ে দিল, পরের বার যে এটা হবে তা তো না। এখানে একটা বিশাল বড় পলিসি ইস্যুর একটা বড় জায়গা আছে। কে ব্যবসা করতে পারবে, কে ফ্যাক্টরি বানাতে পারবে, কার যোগ্যতা আছে ফ্যাক্টরি বানাচ্ছে, এখানেও একটা বড় কোয়েশ্চেন আছে। আপনি তো গার্মেন্টস ফ্যাক্টরি দিলেন, আপনার শ্রমিকেরা 3 মাস বেতন পাচ্ছে না, তাহলে তো সেটা ব্যবসা হলো না। কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি দুবাই আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন। দ্যাটস নট হাউ বিজনেস হাউ শুড ওয়ার্ক, এবং সেটাও এথিক্সের বাইরে একটা জিনিস চলে যায়। সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার দেখছেন, আমি মনে করি সেটা বিশেষ গুরুত্ব দিয়ে সরকার দেখছে, কারণ এখানে একটা বড় জায়গা হচ্ছে যে এখানে কিন্তু আমরা প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করেছে যে লেবার ল যেগুলা,
ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে যে লেবার ল নিয়ে যা যা আছে আমরা কিন্তু সেইগুলো ইমপ্লিমেন্ট করে যাব এবং সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাড্রেস হয়েছে। আমরা বারবার এগেন আমি ইনভেস্টমেন্ট সামিট একটু নিয়ে আসি এই জায়গায়, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা গ্লোবাল ন্যারেটিভের দিকে যেতে চাচ্ছি, গ্লোবালি বাংলাদেশকে তুলে ধরতে চাচ্ছি এবং এই বাংলাদেশকে গ্লোবালি তুলে ধরার জন্য কিন্তু এই ইস্যুগুলো অ্যাড্রেস করাটা অত্যন্ত জরুরি এবং আমি মনে করি যত্নবর্তীকালীন সরকার এটা যথেষ্ট পরিমাণ ভালোভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। বিশেষ করে মালিক পক্ষের যে বিষয়টা আপনি বারবার বলছিলেন, সেই সংকটগুলো সমাধান হলেই তো আসলে এই সেক্টরটির অস্থিরতা, শুধু সেই সমস্যাগুলো নয়, আমি এখনো বলছি যে বাংলাদেশে প্রচুর সমস্যা আছে ব্যবসায়িক ক্ষেত্রে, এই ডিসকাশনটা তো হওয়া দরকার, এই ডিসকাশনটাই এখন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, যাতে অ্যাড্রেস হয় এবং সেগুলো ঠিক করা যায়। এই যে একটু যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আসে, সেটা যে পাল্টাপাল্টি শুল্কারোপের যে বিষয়টি এসেছে বাংলাদেশের উপর হুট করে 37% শুল্কারোপ করা, সেটা নিশ্চিতভাবে আমাদের জন্য অনেক বড় একটা বোঝা। সেটির জন্য সরকার একটা নিজেদের পক্ষ থেকে একটা চিঠি আদান প্রদান করার যে বিষয়টি, সেই চিঠিটি আপাতত যেন 3 মাস অন্তত পক্ষে স্থগিত রাখা হয় এই শুল্কটা, সেটির জন্য। চিঠির ব্যাপারে একটু জানি যে এই চিঠিটা আসলে পাঠানো সরকার কি মনে করে আসলে পাঠালো সরকারের দিক থেকে, এবং সেই সাথে এটি কতটুকু কার্যকর হবে বলে মনে করা হচ্ছে? আচ্ছা, প্রথমত এই চিঠিটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা আপনি বললেন 3 মাস ব্যাপারটা স্থগিত করার জন্য, যাতে আমরা আমাদের সাবস্ট্যান্সিয়ালি আমাদের ইউএস এক্সপোর্ট ইনক্রিজ করতে পারি। ট্যারিফটা যে কারণে বসা যায়, একটা প্রথমত হচ্ছে এটা গ্লোবালি কিন্তু ট্যারিফ বসানো হয়েছে, বাংলাদেশে শুধু একমাত্র দেশ তা না, এখানে ইন্ডিয়া আছে, প্রচুর দেশ আছে এবং এটা আপনি ট্রাম্প সরকারের পলিসি বলেন বা যেভাবেই দেখেন, এইটায় তো মানে আপনি একা মন্দায় যাচ্ছেন না, এখানে পুরো পৃথিবী তাহলে এটার সাথে এখন এটাকে অ্যালাইন করতে হবে। সরকার যেটা জানাতে চাচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাড্রেস করাও হয়তো জরুরি, যাতে এই গ্লোবাল মার্কেটে আমরা যাতে স্থায়ী করতে পারি। ট্যারিফের বিভিন্ন জায়গা আছে যেগুলো হয়তো আমরা ইনিশিয়ালি চেঞ্জই করতাম যাতে ট্যারিফটা না আসে। সো এইটার জন্য এই 3 মাস সময়টা নেওয়া, যাতে আমরা এটাকে অ্যাকোমোডেট করতে পারি এবং বাংলাদেশের সাথে ইউএস এর এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্ক তো আজকের না, বিশাল গার্মেন্টস খাত আছে এবং আমি মনে করি আমাদের রপ্তানির সবথেকে বড় জায়গাটাই তো আসলে বড় জায়গায় হচ্ছে ইউএস, এটাই আমি বলতে চাচ্ছি। এবং আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ভালো দিক হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে হি ইজ আ গুড বিজনেসম্যান, তার কাছে ডিল করাটা পসিবল। আপনি তাকে বিজনেস টু বিজনেস ডিল করেন এবং সে তো কখনোই তার দেশের ক্ষতি হবে সেটা চাবে না, সে তো লাভটা দেখবে। সো আমরা মনে করি যে এখানে এই কনভারসেশনটা হওয়াটা যথেষ্ট সম্ভব এবং সেটার জন্যই এই চিঠিটা দেওয়া। চিঠির সুফল কি আমরা পেতে পারি, মানে সম্ভাবনা? সেটা তো সময় বলবে, কিন্তু এখানে প্রফেসর ইউনূসের মতো একজন গ্লোবাল পার্সোনা একটা চিঠি দিচ্ছে, এটার তো নিশ্চয়ই কিছু ইম্প্যাক্ট থাকবে, এটা তো আপনি ফেলতে পারবেন না। সো এবং তিনিও মানে যথেষ্ট পরিমাণ বিজনেস সাভি একজন মানুষ। সো এখানে আমি মনে করি যে এটার একটা সুফল হয়তো আমরা খুব সামনেই দেখব। বিনিয়োগ সম্মেলন, আবার সেই প্রসঙ্গে আসে, বিনিয়োগ সম্মেলন তো আসলে অনেক প্রস্তুতি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেমন ইপিজেডগুলো ঘুরে দেখানো থেকে শুরু করে কি কি আমরা আসলে তাদেরকে অফার করব তার উপরে তো নির্ভর করে আসলে বিনিয়োগগুলো আসবে। সেখান থেকে আমাদেরও তো আইনগত কোনো বিষয়গুলো থাকে, যেমন তারা যখন বিনিয়োগ করবে বা তারা এখান থেকে মুনাফা নিয়ে যাবে সেখানেও জটিল কিছু প্রক্রিয়া থেকে থাকে, সেগুলো সহজ করার ব্যবস্থাও নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে নেওয়া। এক্স্যাক্টলি, মানে আপনি যেটা বলছেন সেটা আমার প্রথম প্রসঙ্গে চলে আসে যে এই যে বিনিয়োগের অর্থ নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশ থেকে যথেষ্ট কঠিন, এটা প্রায় সবাই কমপ্লেন করে। এই যে এটা এখন সবাই মিলে যে একটা ডিসকাশন করে যে কিভাবে করলে সব কিছু সহজ হয়, আবার কি আমরা আমাদের দেশের স্বার্থে করতে পারবো না, এই ডিসকাশনগুলো তো ওনাদেরকেও তো বুঝাতে হবে যে দেখো এই জিনিসটা আমরা পারবো না, এই জিনিসটা হলে এটা হবে, এই জিনিসটা হলে এটা হবে। এখানে যেটা ভালো দিক হচ্ছে পুরো পৃথিবী জানে যারা এই দেশে আসছে যে এখন যে সরকার এবং এখন যারা এই অবস্থান করছে তারা কেউ করাপ্টেড না। সো তারা এই খোলামেলা আলোচনাটা করা যেতে পারে যে আমার কোথায় কোথায় সমস্যা আছে এবং সমস্যাগুলো তো আমরা ক্রিয়েট করতে চাচ্ছি না, এই সমস্যাগুলো তো ঐতিহাসিকভাবে বাংলাদেশে আছে। সো এখন এটাকে কিভাবে ইজ করা যায়, মানে যেমন বাংলাদেশে প্রতি বছর ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়, আচ্ছা হ্যাঁ, এই প্রসঙ্গ নিয়ে আমি আসতে চাচ্ছি। মানে এটা একটা লজিস্টিক্যাল হ্যাজার্ড, কিন্তু এটা মনে হয় না পৃথিবীর কথা। সো আমি বলছি যে এই মাইক্রো জায়গাতেও কিন্তু হাত দেওয়ার চিন্তা করা হচ্ছে। সো আমার কথা হচ্ছে যে এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি আস্তে আস্তে ইয়ে করবেন, তাহলে আপনি বুঝেন যে এই সামিটটা কি পরিমাণ মানে ওই ডিসকাশনের জন্য উন্মুক্ত যে আপনি এখন ট্রেড লাইসেন্স নিয়েও আমরা এই সামিট, এত বড় একটা সামিটে কথা বলছি।
তো এই ধরনের লজিস্টিক্যাল ইস্যুগুলো যাতে অ্যাড্রেস হয়, এই ধরনের বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা Exactly, তাদের জন্য তো এটা অনেক কঠিন একটা যথেষ্ট পরিমাণে। আবার দেখা যায় যে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ট্যাক্স গ্যাপ আছে, বিভিন্ন জায়গায় আবার অতিরিক্ত ট্যাক্স করণ আছে যেটার কোনো দরকার নেই। এই ইস্যুগুলো আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। লালফিতার দৌরত্ব যেটাকে বলা হয় সরকারি পর্যায়ে, সেটি তাহলে কমে যাবে। এক্স্যাক্টলি, মানে যতটা ইজি করা যায়। আমরা তো বলছি যে উই আর ওপেন ফর বিজনেস, তো এটা নিয়ে তো আমাদের এখন দেখাতে হবে যে উই আর ওপেন ফর বিজনেস। তো এই ডিসকাশনটার জন্যই এখন কম্পিটিশনের জায়গা তো এখন আসলে অনেক, আঞ্চলিক দিক থেকেই বলি, গোটা ওয়ার্ল্ডের কথাই বলি, বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণ করবে, সেই সাথে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিযোগীও বাইরে আসলে আছে। তাদের কাছ থেকে বাংলাদেশ কেন বেটার, সেটার জন্য সরকারের প্রস্তুতি আসলে কেমন? এটার জন্য আমার মনে হয় প্রথমত আপনার সরকার পর্যন্ত যেতে হবে না, বাইরের দেশ কম্পিটিশন থাকবে এবং কম্পিটিশন থাকা ভালো। আপনি তো ব্যবসা করতে আসছেন, ব্যবসায় কম্পিটিশন থাকলে আপনি সবসময় একটা কম্পিটিটিভ প্রাইসিং এ থাকতে পারবেন, এটা আমি কোনো মন্দ কিছু দেখি না। যেটা দরকার সেটা হচ্ছে যে আমি বললাম প্রথমেই যে পুরো পৃথিবী তো দেখছে যে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, এবং এই স্বপ্নটা কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাট্রাকটিভ, এবং এই স্বপ্নটা কিছুটা ওই স্টার্ট আপ শুরু করার মতোই, যে আমি নতুন করে আমার মতো কিছু করতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু নতুন করে নিজেদের মতো করে নিজের দেশটা করতে চাচ্ছে, তো এই স্বপ্নটাই কিন্তু আসলে অ্যাট্রাক্ট করছে আর কি সবাইকে। সো আমার মনে হয় যে বাইরের কম্পিটিশনের মানে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, বাইরের অন্যান্য দেশের কম্পিটিশনগুলো হচ্ছে যে এই স্বপ্নটা এখন আমরা দেখছি যে এটার জন্য এই অ্যাট্রাকশনটা আসছে, তো এটাকে ক্যাশ করতে হবে। তো একদম বিজনেস ভাষায় যদি বলি, মানুষ এখন অ্যাট্রাক্টেড হচ্ছে যে ঠিক আছে দেয়ার ইজ এ নিউ প্লেয়ার অন দ্য ব্লক, তাহলে ঠিক আছে এটাকে ক্যাশ করি, এখন আসো তাহলে কিভাবে আমরা, তুমি তো আমাকে দেখে পছন্দ করছো, তাহলে আসো দেখি যে তাহলে কিভাবে ব্যবসাটা করা যায়। 4 দিন ব্যাপী এই সম্মেলন, 40 থেকে 50টা দেশ, 600-র অধিক বিনিয়োগকারীকে আমরা পাচ্ছি, একদম ওয়ার্ল্ড ক্লাসের যদি বলি তাদেরকে আমরা পাচ্ছি। সেখানে আপনি বলছিলেন যে সুফলটা হুট করেই পাওয়া যাবে না, তারপরেও তো একটা টার্গেট থাকে যে আমরা আগামী 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে বা এত বছরের মধ্যে আসলে সুফলটা দেখার পরিকল্পনা আছে। এই ধরনের কোনো টার্গেট সরকারের আছে কিনা? প্রথমত এইটা হয়তো এই স্পেসিফিক টার্গেটটা হয়তো আপনাকে বিডা বলতে আরো ভালো মতো বলতে পারবে। সরকারের যে মোটা দাগে টার্গেটটা, সেটা আমি মনে করি যে এই বার্তাটা পৌঁছায় দেওয়া পুরো বিশ্বকে। এই যে সামিটটা হচ্ছে, এখানে এতজন মানুষ আসছে, এত বড় বড় অর্গানাইজেশনস আসছে, ডিপি ওয়ার্ল্ড আসছে, জারাজি বাংলাদেশ একটা উর্বর ভূমি, সেটি এক্স্যাক্টলি। এবং আমরা যে এখানে একটা বড় প্লেয়ার হতে চাই এই পুরা পৃথিবীর বাণিজ্যিক প্রেক্ষাপটে, সেই বার্তাটা দেওয়ানো মোটা দাগে আমি বলবো যে যদি নাম্বারস এবং ডেটা আলাদা রাখি, এই মেসেজটা বাংলা সরকার পুরো পৃথিবীকে জানাতে যাচ্ছে। মেতে সংলাপ শেষ করে জুলাই প্রতিবেদন দিতে চাই ঐকমত্য কমিশন, এর সূত্র ধরে যদি একটু কথা বলি, ঐকমত্য কমিশনের যে প্রতিবেদন, মেতে সংলাপ শেষ, জুলাই প্রতিবেদন, সেটি কতটুকু আসলে আমরা, কেননা দিন তারিখ নিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে সেটা কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে, কারণ নির্বাচনের টার্গেট যদি ডিসেম্বরে হয় বা আমরা যদি ধরি আরেকটু পরে হলো, তাহলে সেটি আসলে নির্বাচনের জুলাই যদি শেষ হয়, নির্বাচনের সামনে সেটা আসলে কিভাবে সম্ভব? প্রথমত নির্বাচনের কাজ তো থেমে নেই, ইলেকশন কমিশন তো তার কাজ করেই যাচ্ছে, এমন তো না যে এই ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে তারপর ইলেকশন কমিশন তার কাজ করবে। আপনার ইলেকশন কমিশনের যে কাজগুলো, সেটা তো একটা বিশাল লজিস্টিক্যাল ইস্যু, এবং সেই লজিস্টিক্স কিন্তু অনেক আগে থেকেই অ্যাড্রেস করা হচ্ছে। সো আমি কোনোভাবেই বলবো না যে নির্বাচনের যে কাজ সেটা থেমে আছে, সেটা তার গতিতে চলছে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু অনেক আগে থেকেই বলছে যে দুটো ট্রেন একসাথে যাবে। এবং ঐকমত্য কমিশনের যেটা, এটা আমি কিন্তু খুব একটা দেরি যে মনে হচ্ছে আমার কাছে সেটাও না, কারণ আমি বলি এটাও কিন্তু সকলের মতামত নেওয়া এবং সেটাকে গ্যাদার করা এবং সেটার যে প্রতিবেদন, এবং প্রধান উপদেষ্টা তো বলেছিল যে একটা ওয়েবসাইট হবে যেখানে সকলের মতামত থাকবে। সো এইগুলো সব রেডি করাও তো একটা বড় জায়গা, সেই ওয়েবসাইটটা হতে যাচ্ছে অবশ্যই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে পলিটিক্যাল দলগুলো তো তাদের মতামত, তাদের যে ডিসকাশন, এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। সো এই ডিসকাশনটা তো আমি বলবো আপনি তো খুব তাড়াহুড়ো করে এই ডিসকাশনটা করতে পারবেন না। এই ডিসকাশনটা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক মতো করতে হবে বলে আমি মনে করি, এবং সেটার জন্যই হয়তো কিছুটা দেরি হচ্ছে। কিন্তু এটার জন্য নির্বাচন পিছাবে সেটা আমি একদমই মনে করি না। নির্বাচন কমিশন এবং নির্বাচনের যা যা কাজ আছে সেটার মধ্যে এগিয়ে যাচ্ছে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু অলরেডি যে দুটো ডেট দেওয়াই আছে, ডিসেম্বর না হয় পরের বছরের ফার্স্ট কোয়ার্টার, এটা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত পিছপা হইনি, যে যাই বলুক না কেন। সো আমি কোনো এটার থেকে কোনো মানে এখানে কোনো কিছু নিয়ে কনফিউজ হওয়ার মতো কিছু দেখছি না আমি এখন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির মতো বড় দলের মধ্যে এই নির্বাচনের
3 তারিখ নিয়ে এক ধরনের ধোঁয়াশা এখনো কাটেনি। তারা নানাভাবে আশঙ্কা প্রকাশ করছেন যে আসলেই নির্বাচন এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব হবে কিনা, তাদের সাথে সংলাপ আসলে কতদূর আগাচ্ছে বা তারা কিরকম তাদের রেসপন্স আসলে দিচ্ছে। পলিটিক্যাল দলগুলো মানে আপনি যদি বিএনপি স্পেসিফাই করে বলতে চান, আমি বলবো তাদের জন্য তো 2টো ডেট দেওয়া হয়েছে, শুধু একটা না। মানে এটা নিয়ে তো আপনার মানে একটা ছেড়ে চলে গেলে আরেকটা কবে হবে সেই অনিশ্চয়তাটা নাই। একটা যদি ছেড়ে চলেও যায় যে ঠিক আছে বিভিন্ন কারণে এই টাইমে দেওয়া হচ্ছে না, আরেকটা দেওয়া আছে, এবং সেটাও নির্ভর করছে কতটুকু সংস্কার হবে কতটুকু। আমার মনে হয় না এখানে কারোর কোনো থাকা উচিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোনো কারণ নেই এখানে ওনার টাইমের বেশি থাকার, এটা আমার মনে হয় পুরো দেশবাসী জানে। আমার কথা হচ্ছে, এবং ইনক্লুডিং বিএনপি এবং ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল পার্টিস। সো এখানে আমি ভয় পাওয়ার কিছু নেই। আপনি পলিটিক্যাল রেটরিক হিসেবে মাঠে ময়দানে বহুত কিছু বলতে পারেন, বসাতে পারেন, দ্যাটস ফাইন, দ্যাটস কমপ্লিটলি ইউ হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। কিন্তু আপনি যদি পলিটিক্যাল দলগুলোর সাথে যখন প্রধান উপদেষ্টার বৈঠক হয় বা আমরা আমাদের এন্ড থেকে যেটা দেখি, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হয় এবং যথেষ্ট পরিমাণ কোলাবোরেশনের জায়গা আছে যে আমরা আপনাদের সাথে আছি। সো মাঠে কি বলছে, টকশোতে কি বলছে, সেটা আমার দেখার বিষয় না। এতটা কোলাবোরেশন থাকলে আসলে সংস্কার কতটুকু হবে সেই সিদ্ধান্ত এখনো কেন তৈরি করা সম্ভব? সেটা তো ডিপেন্ড করছে পলিটিক্যাল দলগুলোর উপর। আমরা তো এখানে আমাদের কোনো সংস্কার চাপিয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না, এবং সেই কাজ আমাদের এই সরকারের নাও। এখানে সরকার এসছে ফ্যাসিলিটেট করার জন্য। সো সরকার পলিটিক্যাল দলগুলো যেই সংস্কারগুলোতে একমত হবে সেগুলো করে ফেলা হবে, যেগুলোতে হবে না সেগুলো সেটা কি ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে? সেগুলো অবশ্যই ওয়েবসাইটের উপর ইয়ে করবে। এবং ওয়েবসাইটটা কবে হতে পারে? এটা হয়তো সবচেয়ে ভালো আপনাকে ঐক্যমত কমিশনের কেউ বলতে পারবে, কিন্তু আমি যতদূর জানি যে খুব শীঘ্রই হতে যাচ্ছে। মাঝখানে একটা ঈদের গ্যাপ গেল, আপনারা জানেন যে তখন তো একটা অবস্থা ছিল। এবং এখানে পলিটিক্যাল দলগুলো ছাড়াও এখানে তো 18 কোটি জনগণ আছে, তাদেরও তো একটা কনসেনসাস আছে বা তাদেরও তো একটা মতামত আছে। সেই পলিটিক্যাল দলগুলো কি মতামত দিচ্ছে, কি হচ্ছে, সেইটার আমার মনে হয় সেই ট্রান্সপারেন্সিটা রাখার জন্যই ওয়েবসাইটটা। এবং সামনে যে এগুলো আস্তে আস্তে আমরা মানে দিন তো ঘনিয়ে আসছে, আমরা আরও ক্লিয়ারলি দেখতে পাবো। কিন্তু আপনি যেটা বললেন যে বিএনপি মনে হচ্ছে এখানে অনিশ্চয়তা আছে, আমি সেটা একদমই দেখছি না। বিএনপির যদি মনে হয়ে থাকে সেটা একান্তই বিএনপির নিজস্ব ব্যাপার। কিন্তু বিএনপি যখন সরকারের সাথে কথা বলছে বা মানে আমরা তো এখানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার মতো ট্রান্সপারেন্ট মানুষ এবং তার মতো সৎ মানুষ তো বাংলাদেশে আমরা তো দেখলাম, এবং তার পপুলারিটি কি সেটাও আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি। সো তাকে অবিশ্বাস করা বা এখানে অন্য কোনো কারণ আছে, এটা আমি মনেই করি না যে এটা একটা ইস্যু হতে পারে। অর্থাৎ ঐকমত্য কমিশনের যে প্রতিবেদনটি আসবে, তারপর ওয়েবসাইট তৈরি হবে এবং তার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে কতটুকু সংস্কার আসলে। ওয়েবসাইটটা তো তৈরি হবে জাস্ট মতামতটা দেখানোর জন্য, যে দেখেন এইভাবে জিনিসটা হচ্ছে। এই সরকার তো ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করে, এবং রাজনৈতিক দলগুলো যতটুকু চাবে তার উপর ডিপেন্ড করে সংস্কার ততটুকু করা হবে। আমরা এটা নিয়ে নেক্সট 3 মাসও আরো অনেক আলোচনা করতে পারি। আমরা নেক্সট 3 মাস বিভিন্ন উনি অমুক এটা বলেছে, XYZ এটা বলেছে। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে এইখানে একদম এখনো পর্যন্ত উই আর স্টিকিং বাই দিস। নির্বাচন সংস্কার কমিশন আমাদের সবথেকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সবথেকে টেনশনের জায়গা, যেটা যে নির্বাচন কমিশনের সংস্কার, সেই সংস্কারের প্রক্রিয়া নিশ্চিতভাবেই এগিয়ে চলেছেন। নানা ধরনের কার্যক্রম রয়েছে নির্বাচনকে সামনে রেখে, একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি অনেকটাই এগিয়ে গেছে, সেটিও আমরা জানি। বয়সের একটা বিষয় বারবার আসছিল যে বয়স কমিয়ে ফেলা হবে না বাড়িয়ে ফেলা হবে, সেটিও কি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করা হবে নাকি এটা সরকারের একটা প্রেফারেন্স থাকবে? যে কোনো কিছু রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করা হবে। আজকে যে আমরা ইনভেস্টমেন্ট সামিট নিয়ে এত কিছু বললাম, রাজনৈতিক দলের লোকজনও কিন্তু ওখানে আছে। কোনো কিছু যে রাজনৈতিক দলকে বাদ দিয়ে করা হচ্ছে তা কিন্তু না। এই সরকারের নিজস্ব কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো কারণ নেই এবং কোনো ইচ্ছাও নেই। এই সরকার এসে ফ্যাসিলিটেট করার জন্য, সেখানে রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা হবে বা কোনো কিছু পাস করে দেওয়া হবে, এটা আমি একদমই মনে করি না। একেবারে ছোট করে যদি জানতে চাই যে নির্বাচনের প্রস্তুতি আসলে কতদূর আগালো? নির্বাচনের প্রস্তুতি 1 নাম্বার হচ্ছে আপনি ভুল মানুষকে জিজ্ঞেস করছেন, আপনার ইলেকশন কমিশনের কাউকে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু ওই যে নির্বাচনের ট্রেনের মতোই যাচ্ছে, সেটার সাথে এই সংস্কারের ট্রেন আলাদা, নির্বাচনের ট্রেন আলাদা। এবং দিন তারিখটা যেমন অ্যাজাম্পশন করা হয়েছে ঠিক সেখানেই আমরা ডিসেম্বর বা পরের বছরের ফার্স্ট কোয়ার্টার। অসংখ্য ধন্যবাদ জনাব অপূর্ব জাহাঙ্গীর আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিউজের পক্ষ থেকে। নিশ্চয়ই আবারও আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি।
দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কি থাকছে বিনিয়োগ সম্মেলনে সেটা নিয়ে আমরা আরও আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন কোন পর্যায়ে রয়েছে এবং আমরা কতটা আকৃষ্ট করতে পারি। সেটি হচ্ছে আমাদের সবথেকে বড় প্রচেষ্টা, সেটি হবে আমাদের সবথেকে বড় সাফল্য যদি এই সামিটটা সফলভাবে আসলে সম্পন্ন হয়। সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখান থেকেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।